Hello, my dear students. Now we are again in class. This is class 12. This is of class 12. আজকে দ্বাদশ শ্রেণীর ক্লাস আমরা যেটা করছি ইংরেজি ইংলিশ সেকেন্ড পেপারে আমরা শিখছিলাম সেন্টেন্স চেঞ্জিং এ ট্রান্সফরমেশনে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের উপর। অবশ্যই শিখন প্রক্রিয়া একটু স্লো আগানো ভালো, নিয়ম ধরে ধরে একটু করে বুঝে বুঝে তাই আমরা স্লো যাই। তবে ডিয়ার লার্নার্স, আমি তোমাদেরকে আগেই সতর্ক করে দিচ্ছি, যেহেতু সামনে আমাদের প্রি টেস্ট পরীক্ষা আছে, তোমরা দয়া করে প্রি টেস্টের সিলেবাসে যেটুকু আছে, যেটুকু করতে হয়, যেটুকু প্র্যাকটিস করতে হয় সেটুকু আগে করে নেবে। ওকে, তোমাদেরকে আবার মনে করাই, তোমাদের সিলেবাসে যেটা আছে এই গ্রামার প্র্যাকটিস 2016 থেকে 19 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন গুলোতে, বিভিন্ন বোর্ডের বোর্ড কোশ্চেন গুলোতে গ্রামার যেগুলো এসছে, গ্রামার টাইপ 1 to 12, সবগুলো একটু প্র্যাকটিস করে নিলে হয়তো সুবিধা হবে। যে মানে কোন কোন ধরনের প্রশ্ন বোর্ডে আসে এটা আমাদের জানা হলো, প্লাস প্রি টেস্টের জন্য একটা মোটামুটি প্রস্তুতি হয়ে গেল। আর রাইটিং পার্টে যেগুলো পড়তে হবে এগুলো যেন পড়ে নেওয়া থাকে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে নেওয়া থাকে, লিখে প্র্যাকটিস করা ভালো, বাসায় বসে স্টপ ওয়াচ সেট করে পরীক্ষার টাইমিং মেনটেন করে পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করে নেওয়া। আর কারো কোথাও কোনো প্রবলেম থাকলে প্লিজ কন্ট্যাক্ট মি, স্পেশালি উইথ রিগার্ড টু ইওর সাবজেক্ট দ্যাটস ইংলিশ বিষয়ে প্রবলেম থাকলে এই নাম্বারে যোগাযোগ করুন 01915844742। ঠিক আছে, এটা আমার এই রেজা বাকের স্যারের নাম্বার, তোমরা জানো, যোগাযোগ করো। আরো একজন ইংলিশ স্যার আছেন আমাদের, যিনি খুব ভালো দক্ষ অভিজ্ঞ ইংলিশ পড়াচ্ছেন, তার নাম আব্দুল রাজ্জাক স্যার, এবং তার নাম্বারও আশা করি তোমাদের কাছে আছে, তার সঙ্গেও যোগাযোগ করো, কোনো সমস্যা নেই, আমরা দুজনে মিলে হেল্প করবো ইনশাআল্লাহ। তো আমরা যেটা শিখছিলাম চেঞ্জিং এ, সেই কথা এবার চলে যাই। হয়তো নিয়ম ধরে শিখছি একটা, আবার বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে বলছে কি আসছে সেটা আরেকটা, কিন্তু দুটোই ব্যালেন্স করতে হবে। আজকে আমরা দেখব কার্যকারণ বোঝানোর জন্য কি স্টাইলে সেন্টেন্স প্রডিউস করা হয় প্রশ্নপত্রে, এবং কি স্টাইলে আমরা সেটা চেঞ্জ করব। তাহলে কথাটা স্যার কি বললো, কার্যকারণ। ওকে, মানে একটা কারণ থাকে, সে কারণের জন্য একটা ফলাফল থাকে। যেমন একটা সেন্টেন্স আমি প্রডিউস করি, এটা দেখে আমরা শুরু করি। Since I was late, যেহেতু আমি ছিলাম বিলম্বিত, আমি বিলম্ব করেছিলাম, দেরি করেছিলাম। Since I was late, I could not catch the train, আমি ট্রেনটি ধরতে পারিনি। আমি যেহেতু দেরি করেছি, আমি ট্রেনটি ধরতে পারিনি। এই যে কার্যকারণ বোঝানোর জন্য এখানে কথাটা বলা আছে, কারণটা হচ্ছে I was late, এটা হচ্ছে কারণ অংশ। এই কারণ অংশ যেহেতু আছে, একটা পরবর্তী প্রতিক্রিয়া, পরবর্তী প্রক্রিয়া যেটা আসে, আফটার ইফেক্ট আমরা বলি, সেটিও আছে। এই কারণের জন্য একটা আমরা পরবর্তী ইফেক্ট বা ফলাফল আমরা পাই। সেই ফলাফলটা এখানে হচ্ছে I could not catch the train, আমি ট্রেনটি ধরতে পারিনি। এই দুটো অংশকে যুক্ত করেছে যে কথাটি, সেটি হচ্ছে সিন্স। লুক, তাহলে এই যে সেন্টেন্সটা আমরা দেখলাম, একটা কার্যকর একটা ফলাফল, এবার সেন্টেন্সটা কোন স্টাইলে সেটা আমরা একটু বিশ্লেষণ করি। এই যে I was late, এখানে I হচ্ছে সাবজেক্ট, was এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, পাস্ট টেন্সে চলে গিয়ে was হয়েছে, মানে এটা চেঞ্জ হয়, তার মানে এটা ফাইনাইট ভার্ব। এই সাবজেক্ট হলো এই ফাইনাইট ভার্ব। এখানে আবার I অন্য একটা অংশ পাচ্ছি, I এখানে সাবজেক্ট, আর could not catch, এই যে could not catch ধরতে পারিনি, পাস্ট টেন্স বোঝাচ্ছে, তার মানে কি এটাও টেন্স চেঞ্জ হয়, তার মানে এটাও ফাইনাইট ভার্ব। যে ভার্বগুলো টেন্স চেঞ্জ হয় অথবা নাম্বার পার্সন অনুযায়ী কি হয়, অবস্থা চেঞ্জ হয়, এস বাই এস যুক্ত হয়, এরকম কিছু, এই ধরনের ভার্বগুলোকে আমরা ফাইনাইট ভার্ব হিসেবে চিহ্নিত করি। আশা করি মনে আছে সবার। তো দেখা গেল সাবজেক্ট ফাইনাইট ভার্ব এটা নিয়ে এটা হচ্ছে একটা ক্লোজ, এখানে আবার সাবজেক্ট ফাইনাইট ভার্ব নিয়ে অন্য অংশ নিয়ে এটা আরেকটা ক্লোজ। দুটো ক্লোজ যুক্ত হয়েছে, যুক্ত করেছে কে, সিন্স। ওকে, আবার পুরোনো ক্লাসের কথা মনে করাই, সেন্টেন্সে যদি দুটো ক্লোজ থাকে, এই ক্লোজ দুটো যদি এন্ড, বাট, অর, সো, দেয়ারফর, ইয়েট ইত্যাদি ইত্যাদি দ্বারা যুক্ত হয়, তখন সেটাকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। আর ওইগুলো দিয়ে যুক্ত না হলে বাকিগুলোকে আমরা কি বলবো, কমপ্লেক্স। তাহলে এটা কি ধরনের সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, তাহলে কার্যকারণ দিয়ে শুরু করলাম, আমরা মডেল হিসেবে যে সেন্টেন্সটাকে নিলাম এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। লিখলাম বাপাশে, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এই কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লোজ যুক্ত হয়েছে সিন্স দিয়ে। কার্যকারণ বোঝানোর জন্য
কমপ্লেক্স সেন্টেন্সে শুধু সিন্স না, এর বাইরে আরো কিছু থাকতে পারে। সিন্স দিয়ে যুক্ত ছাড়াও কি দিয়ে যুক্ত হতে পারে, বিকজ দিয়ে যুক্ত হতে পারে অথবা অ্যাজ দিয়ে যুক্ত হতে পারে। সিন্স দিয়ে অথবা বিকজ দিয়ে অথবা অ্যাজ দিয়ে, এগুলো দিয়ে মোটামুটি যুক্ত হয়ে আসে। এর বাইরে কি সম্ভব না? সম্ভব। আমরা এই তিনটে দিয়ে কাজ করবো, পরীক্ষায় মূলত এগুলো দিয়ে আসে। এইচএসসি লেভেলেও এর বাইরে আর যায় না। ওকে, তাহলে এটা হলো কমপ্লেক্স। আমরা কিন্তু এরপরে একই সঙ্গে চেঞ্জিং এ যাবো আর বিষয়টা বুঝবো। তাহলে এখানে সিন্স দিয়ে যুক্ত না থেকে বিকজ দিয়ে যুক্ত থাকতে পারতো বা অ্যাজ দিয়ে যুক্ত থাকতে পারতো। মানে বলতে পারতাম as I was late I couldn't catch the train, এটাও শুদ্ধ সেন্টেন্স হতো। আবার এই ক্লোজ দুটো অদল বদল করে দিয়ে পরের ক্লোজটা আগে বললে আগের ক্লোজটা পরে বললেও সেটা শুদ্ধ হতো। তবে এই সিন্স, অ্যাজ বা বিকজ এই কথাগুলো এই ক্লোজটির সঙ্গেই এটির পাশাপাশি থাকতো। যেমন I could not catch the train since I was late, মানে এটাকে আগে বলা যাবে ওটাকে পরে বলা যাবে, সিন্স থেকে ওই ক্লোজটা পরে চলে যাবে। Have I made it clear? তাহলে যেভাবেই থাক না কেন, একটা কার্যকরণ অংশ, অন্যটা তার প্রতিক্রিয়া ফলাফল অংশ। এই কার্যকরণ আর ফলাফল যখন সিন্স, বিকজ বা অ্যাজ দিয়ে যুক্ত হচ্ছে তখন এটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। গুড। আমরা আগে দেখি এটাকে যদি কম্পাউন্ড করি তাহলে কি করব। যদি কম্পাউন্ড করি, এই সিন্স, বিকজ বা অ্যাজ এই কথাগুলো উঠে যাবে, এই কথাগুলো আমরা আর বলবো না। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ওই কার্যকারণ ক্লজটি বলবো, যেটা দিয়ে কারণ বোঝায়, কার্য কারণ। আর পরবর্তী প্রভাব, প্রতিক্রিয়া বা ফলাফল, প্রতিক্রিয়া অথবা ফলাফল বা প্রভাব যাই বলি, পরবর্তী প্রভাব, এটাকে আমরা পরে বলবো। কার্যকারণ অংশ আগে, প্রতিক্রিয়া ফলাফল প্রভাব এটা বলবো পরে। মাঝখানে আমরা যুক্ত করব এমন এই দুটো ক্লোজকে মাঝখানে এমন কিছুতে যুক্ত করব যেটা অর্থপূর্ণ করবে এবং কম্পাউন্ড হবে। কম্পাউন্ড করতে গেলে আমরা কি তাহলে ব্যবহার করি, আবার মনে করি এন্ড অথবা বাট অথবা অর অথবা সো অথবা দেয়ারফর অথবা ইয়েট, এগুলোই বেশি আসে। তাহলে এখানে যেহেতু পরবর্তী প্রভাব বা ফলাফল বোঝাচ্ছে, এটার জন্য উপযুক্ত হচ্ছে কি কি আমরা আগে দেখে নেই। একটা হচ্ছে সো, সুতরাং ওটা ঘটে। আরটা হচ্ছে দেয়ারফর, চাইলে এটাকে এন্ড দিয়েও যুক্ত করা যেতে পারে, তবে এন্ড দিয়ে যুক্ত করতে গেলে এন্ড এর পরে সো যুক্ত করে দিলে ভালো হয়। তাহলে আমরা কি কি দেখছি, এন্ড অথবা এন্ড সো অথবা শুধু সো অথবা দেয়ারফর, এগুলো দিয়ে আমরা যুক্ত করছি। ওকে, তাহলে আমরা কার্যকারণ অংশটা রেখে দেই। এই সিন্স, বিকজ, অ্যাজ উঠে যাবে। তারা কি থেকে লিখবো, এখান থেকে লিখবো। সেন্টেন্সটা দাঁড়াবে প্রথম ক্লোজ আই ওয়াজ লেট, কি দিয়ে যুক্ত করব, হয় দেয়ারফর অথবা সো অথবা এন্ড সো অথবা শুধু এন্ড দিয়ে যুক্ত করলেও হবে, তবে এগুলো দিয়ে করা ভালো। আই ওয়াজ লেট এন্ড সো, আমরা এন্ড সো দিয়ে যুক্ত করলাম I could not catch the train. I was late and so I could not catch the train. আমি দেরি করেছিলাম আর তাই আমি ট্রেনটি ধরতে পারিনি। গুড। এটাকে আমরা এবার সিম্পল করার চেষ্টা করি। এই যে সিন্স, বিকজ, অ্যাজ কথাটা লিখে রেখেছিলাম, এটা এখান থেকে সরিয়ে দিলাম। তাহলে আমরা একদম সিম্পলি যেটা দেখতে পাচ্ছি, কমপ্লেক্সের যে কথাটা ছিল, শুরুতে ছিল হয় সিন্স অথবা বিকজ অথবা অ্যাজ, এরপরে ছিল কার্যকারণ অংশ, এরপরে ছিল ফলাফল অংশ। এটাই কম্পাউন্ডে যে এরকম হয়ে গেছে। সিম্পল করার সময় কম্পাউন্ড থেকে সিম্পল করি অথবা কমপ্লেক্স থেকে সিম্পল করি, যেটাই করি না কেন, এই সেন্টেন্সটাকে আমরা যখন সিম্পল করব, আমাদের অতি অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটা ক্লোজকে বিলুপ্ত করে দেওয়া।
কারণ সিম্পল সেন্টেন্সে টোটালি একটা ক্লোজ থাকবে, এখানে আছে দুটো, তার মানে কি একটা ক্লোজ নাই হয়ে যাবে, ক্লোজ নাই হয়ে যাবে, কিন্তু ক্লোজের কথাগুলো তো নাই হবে না, অর্থ থাকবে। তাহলে এবারে দেখি এই যে কি আছে, পরবর্তী যে ফলাফল বা প্রতিক্রিয়া আই কুড নট ক্যাচ দ্য ট্রেন, এই কথাটা আমরা রাখলাম, আই কুড নট ক্যাচ দ্য ট্রেন, ঠিক আছে, আই কুড নট ক্যাচ দ্য ট্রেনটা রয়ে গেল। আর এই পাশে আছে কি আই ওয়াজ লেট, এটাকে আমরা কি করব, এই ক্লোজটাকে চেঞ্জ করে একটা ফ্রেজে পরিণত করব অথবা ওয়ার্ডে পরিণত করা যায় কিনা চিন্তা করব। তার মানে একটা ক্লোজকে যখন আমরা বিলুপ্ত করব চেঞ্জিং এর সময়, ওই ক্লোজটার অর্থ যেহেতু থাকবে, অর্থবোধক, অর্থপূর্ণ করে এমন যদি সম্ভব হয় একটা ওয়ার্ড দিয়ে করে, একটা ওয়ার্ড দিয়ে করব, একগুচ্ছ ওয়ার্ড বা একটা ফ্রেজ দিয়ে করতে পারলে সেটা দিয়ে করবো, যেটা দিয়ে সহজ হয় আমাদের জন্য। আর এই সিন্স, বিকজ, অ্যাজ এই কথাটি বলতে হবে না, অথবা কম্পাউন্ড থেকে করার সময় সো এন্ড সো দেয়ারফর এই কথাগুলো বলতে হবে না, এগুলো বাদ, এগুলো চলে যাবে। এখানে আমরা এটাকে চেঞ্জ করি, লুক এই দুটো অংশে মানে এই দুটো ক্লোজ এখানে দেখি আর এখানে দেখি, দুটো ক্লোজ কিন্তু একই সাবজেক্ট, যেহেতু সিমিলার সাবজেক্ট, সুতরাং এই প্রথম আমরা যে ক্লোজটাকে চেঞ্জ করতে যাচ্ছি এখানে সাবজেক্ট অংশটা একদম তুলে দিলে সমস্যা নেই, যেহেতু একই সাবজেক্ট। পরে আছে ভার্ব, এই ভার্ব আছে ওয়াজ, এখানেও দেখি ভার্ব আছে ওয়াজ, যেটা থেকে করি এই যে ভার্বটা আছে এই ভার্বটাকে আমরা করব আইএনজি, এটা হচ্ছে বি ভার্ব, যদি আইএনজি যুক্ত করি আমাদের কি দাঁড়াবে, বিং। তাহলে এটা যখনই ওয়াজ বিভাগটাতে আইএনজি যুক্ত করলাম, বিইং করলাম, এটা কিন্তু আর ফাইনাইট ভার্ব রইল না, কারণ এই বিইং এর চেঞ্জ নাই, মানে এটা প্রেজেন্ট টেন্সে বলি, পাস্ট টেন্সে বলি, ফিউচার টেন্সে বলি, সিঙ্গুলার নাম্বার হোক প্লুরাল নাম্বার হোক, বিইং এক্সকিউজ মি স্যার, হ্যাঁ বিইং এ থাকবে, এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। ওকে, তারপরে কি আছে লেট, বিইং লেট, আই কুড নট ক্যাচ দ্য ট্রেন, দুটো বিষয়, একটা হচ্ছে এই যে বিইং করলাম, আমরা দেখি এটা সিম্পল করার সময় কি করলাম, সিম্পল, যেহেতু এটা অর্থপূর্ণ হয় আর কিছু বলতে হবে না, এই বিইং কে ক্যাপিটাল করে সেন্টেন্স পূর্ণ করে দিলাম, সিম্পল, এটা আমাদের হয়ে গেছে। বিইং লেট, দেরি করে আই কুড নট ক্যাচ দ্য ট্রেন, দেরি করার কারণে আমি আর ট্রেনটা ধরতে পারলাম না, এটা কিন্তু এখন আর ক্লোজ নেই, এটা একটা ফ্রেজ হয়ে গেছে। যখন অর্থপূর্ণ করতে সমস্যা হবে তখন আমরা এই যে কারণ বোঝানোর জন্য কোনো প্রিপোজিশন বা ধরনের কিছু ব্যবহার করতে পারি। তবে এখানে আমরা বলতে পারি ফর বিইং লেট। অর্থপূর্ণ করার জন্য প্রিপোজিশন কি ব্যবহার করা যায়, ফর অথবা আফটার অথবা এ ধরনের কোনো কিছু যেটা মিলবে। এই সেন্টেন্সটার বেলায় বিশেষ করে এখন যে সেন্টেন্সটা আমরা করছি এখানে ফর যুক্ত করেও শুদ্ধ হবে, ফর বা প্রিপোজিশন ছাড়া সরাসরি বিইং দিয়েও শুদ্ধ হবে, দুটোই আমরা দেখেছি। তাহলে এবার আমরা দেখি সিম্পল সেন্টেন্সটা আমরা কিভাবে করলাম। কম্পাউন্ডটা মুছে দেই, এখানে কমপ্লেক্সটাও মুছে দেই, টোটাল ট্রান্সফর্মিং মানে টোটাল চেঞ্জিংটা কিভাবে আমরা করলাম সেটা একটু দেখি। একটা ক্লোজ ছিল, সেই ক্লোজটাকে আমরা আই ওয়াজ লেট, এটা ছিল একটা ক্লোজ। আচ্ছা, ফুলস্টপ দিলাম একটা সেন্টেন্সের মতো মনে হচ্ছে বোঝানোর জন্য। আই ওয়াজ লেট এটাকে চেঞ্জ করে, এটা ক্লোজ কিন্তু এই ক্লোজটাকে চেঞ্জ করে আমরা ফ্রেজে নিয়ে যাওয়ার সময় এই সাবজেক্ট কি হবে, যদি একই সাবজেক্ট হয়, সিমিলার সাবজেক্ট হলে এটি বিলুপ্ত হবে, সিমিলার সাবজেক্ট হলে এটি বিলুপ্ত হবে। যদি আলাদা সাবজেক্ট হয়, সিমিলার সাবজেক্ট না হয়, ডিফারেন্ট সাবজেক্ট হলে এটি কি হবে,
রূপ চেঞ্জ হবে, এটি রূপ পরিবর্তন হবে, রূপান্তর হয়ে যাবে। যেমন আই এর পজিটিভ রূপে আমরা কি ব্যবহার করি? মাই। এই চেঞ্জটা সচরাচর আমরা কি দিয়ে করি? তাহলে পজিটিভ করে কি হবে? পজিটিভ। তাহলে আই এর পজিটিভ হচ্ছে মাই, উই এর পজিটিভ হচ্ছে আওয়ার, হি এর পজিটিভ হিজ, শি এর পজিটিভ হার, ইত্যাদি ইত্যাদি আমরা ব্যবহার করি। তাহলে এখানে আই এর পজিটিভ হতো কি? মাই, কিন্তু এই মাইটা আমাদের লাগবে না, কারণ আগে যে সেন্টেন্সটাকে আমরা রূপান্তর করলাম সেখানে প্রথম ক্লোজেও আই ছিল, দ্বিতীয় ক্লোজেও আই ছিল, সুতরাং এই মাইটা আমাদের লাগবে না, কারণ এটা সিমিলার সাবজেক্ট। এই সিমিলার সাবজেক্টের কারণে মাইটা বাদ, ক্রস। যদি দুটো আলাদা সাবজেক্ট হতো তখন আমরা আইটাকে হয়তো মাই করতাম। এরপরে এটা গেল আই এর দ্বারা, এটা হচ্ছে ওয়াজ বি ভার্ব, তাই না? ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব এর মূল ফর্ম এর সাথে আইএনজি যুক্ত করে এটিকে আমরা নন ফাইনাইট করে দিতে পারি। কি করতে পারি? ফাইনাইট ভার্বের মূল ফর্ম এর সাথে আইএনজি যুক্ত করে এটিকে আমরা নন ফাইনাইট করে দিতে পারি। এখানে ছিল ওয়াজ বি ভার্ব, বি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে কি হয়েছিল? বি। এই গেল আরেকটা কাজ। এই বাকি অংশ, এটা এখানে একটা অন্য যে অতিরিক্ত অংশ আছে, এটা অর্থ অনুযায়ী আশা করি পরিবর্তন করা দরকার হবে না, বেশিরভাগ ক্ষেত্রে লাগে না, 95 থেকে 9% ক্ষেত্রেই লাগে, এমন থাকে। তাহলে এটাকে আমরা রেখে দিলাম। আর অর্থপূর্ণ করার সাথে আরেকটা যেটা কাজ, সেটাকে এখানে লিখি, অর্থ পূর্ণ করার স্বার্থে, মানে অর্থপূর্ণ করার জন্য কি করতে হবে? নতুন ফ্রেজ এর শুরুতে আমরা ফর, আফটার ইত্যাদি প্রিপোজিশন যুক্ত করতে পারি। ঠিক আছে? তাহলে আমাদের কাজ কি? এটাকে কি করব? যদি একই সাবজেক্ট হয় এটা বিলুপ্ত হয়ে যাওয়ার চিন্তার দরকার নেই। যদি দুটো ক্লোজে আলাদা সাবজেক্ট হয় এটাকে আমরা পজিটিভ ফর্মে চেঞ্জ করে ফেলবো। এই ভার্বটাকে আমরা আইএনজি ফর্মে নিয়ে যেতে পারবো। আর অর্থপূর্ণ করার স্বার্থে যদি দেখি যে অর্থপূর্ণ হয়ে গেছে লাগবে না, যদি না হয় এই পুরোটার শুরুতে আমরা ফর ব্যবহার করতে পারবো, যেমন আগেটাই করে দেখিয়েছি। আমি সেন্টেন্সটা রিপ্রোডিউস করি, এটা মুছে দিলাম এই কথাগুলো। রিপ্রোডিউস করলে আমাদের চোখে পড়বে সিম্পল করার সময় আমরা কি করেছিলাম। বিং লেট, অথবা আরেকটা করেছিলাম ফর যুক্ত করে যখন করেছি, ফর বিং লেট, দুটো যেটাই বলি। তারপরে বাকি অংশ বলেছি, কি বলেছি? আই could not catch the train. Being late অথবা for being late যেটা দিয়ে বলি, এটা একটা ইন্ট্রো, এটা আরেকটা ইন্ট্রো, দুটো শুদ্ধ, দুটো স্টাইলে, দুটোই শুদ্ধ। For being late I couldn't catch the train. তাহলে এই কটা ক্লাস পরে এসে, একটা দুটো ক্লাস পরে এসে আমরা এখন যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স বা কম্পাউন্ডের সময় যখন সিম্পল করব কোন সেন্টেন্সকে, তখন আমাদের খেয়াল রাখতে হবে একটা ক্লোজ বিলুপ্ত হয়ে যাবে, সেই ক্লোজের অর্থটা
হয়ে যাবে যেহেতু সেন্টেন্সের মাঝে ওই অর্থটাকে প্রকাশ করার সাথে যদি একটি ওয়ার্ড দিয়ে প্রকাশ করা যায় আমরা সেই ওয়ার্ড দিয়ে প্রকাশ করব। যদি দেখা যায় একটা ওয়ার্ড দিয়ে পূর্ণ প্রকাশ হয় না তখন সেটিকে আমরা একটা ফ্রেজে চেঞ্জ করে নিয়ে যাব। ওকে, টোটালটা মুছে দিলাম। যখন সিম্পল থেকে আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড করব তখন দেখব ফ্রেজ যেটি আছে সেন্টেন্সের মাঝে ওই ফ্রেজটি যদি কার্যকারণ বোঝায় ওইটিকে আমরা ক্লোজে নিয়ে যাব। কমপ্লেক্স করার সময় দুটো ক্লোজ যুক্ত হবে সিন্স, অ্যাজ বা বিকজ দিয়ে যেহেতু কার্যকারণ। আর যদি কম্পাউন্ড করি দুটো ক্লোজে যুক্ত হবে সো বা দেয়ারফর অথবা এন্ড সো ইত্যাদি। ওকে, এবার আমরা একটা সেন্টেন্স করি। Keeping his inability in my mind, keeping his inability in my mind, I reorganized the program. Keeping his inability in my mind, I reorganized the program. আমি প্রোগ্রামটাকে কি করলাম? পুনর্বিন্যস্ত করলাম তার ইনএবিলিটি, তার অক্ষমতার কথা আমার মনে রেখে। যেহেতু তার অক্ষমতার কথা মনে ছিল প্রোগ্রামটা আমি করেছিলাম, এটা কারণ, এটা ফলাফল। তাহলে এখানে কিন্তু এই অংশে সাবজেক্ট নাই, ফাইনাল ভার্ব নাই, তার মানে এটা একটা ফ্রেজ আর বাকি অংশটা একটা ক্লোজ। এই মিলে টোটালি মিলে একটা কি হয়েছে, এক ক্লোজের সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্স। তাহলে এটা সিম্পল সেন্টেন্স। এটাকে যখন আমরা কমপ্লেক্স করব, সরি আগে শুরু করে দিয়েছিলাম, লিখি আগে, আমরা এটাকে আগে করব কমপ্লেক্স। এটাকে কমপ্লেক্স করার সময় স্যার উনি ক্লাস শেষে বের হয়ে গেছেন, জানেন মিটিং এর কথা আছে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এটা হচ্ছে কার্যকারণ, এটা ফলাফল। কার্যকারণ অংশটা একটা ফ্রেজ আছে। তার অক্ষমতার কথা কার মনে ছিল? আমার। মানে এই অংশের জন্য সাবজেক্ট কিন্তু আই। তাহলে আমরা সাবজেক্ট, এটার জন্য সাবজেক্ট নিয়ে আসবো আই। প্রোগ্রামটা কিন্তু রিঅর্গানাইজ করতে হয়েছিল, পুনর্বিন্যাস করতে হয়েছিল আমাকে। এটা কখন হয়েছিল? রিঅর্গানাইজড, পাস্টে, অতীতে। তার মানে এখানে যে ভার্বটা আছে কিপ, এটাকে আমরা এই অনুযায়ী পাস্টে নিয়ে যেতে হবে। কিপটা হবে kept. I kept his inability in my mind. ঠিক আছে, পরের অংশ যেটা I reorganized the program. আমি প্রোগ্রামটাকে রিঅর্গানাইজ করেছিলাম। একটা ক্লোজ, একটা ক্লোজ, দুইটা ক্লোজ। আমরা করছি কমপ্লেক্স। যখন কার্যকারণ বোঝায়, কার্যকারণ অংশটার বাম পাশে ব্যবহার করার কথা আমাদের সিন্স অথবা অ্যাজ অথবা বিকজ। আমি লিখলাম সিন্স I kept his inability in my mind, I reorganized the program. ওকে, এটা কি দাঁড়ালো? কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি কার্যকারণ অংশটাকে পরে বলে এটা বলা যায়, তখন সেন্টেন্সটা দাঁড়াবে I reorganized the program since I kept his inability in my mind. ওই অংশটা পরে চলে যায়। ওকে, ভেরি গুড। এবার এটাকে আমরা কম্পাউন্ড করি। যখন সিম্পল থেকে করব একই স্টাইলে এই ক্লোজটাকে তৈরি করব, আর যখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব তখন ক্লোজটা তৈরি করাই আছে। তাহলে এই ক্লোজটা তৈরি করলাম অথবা করাই আছে। ক্লোজটা লিখি I kept
his inability in my mind, আর পরের অংশ ছিল কি I reorganized the program. I reorganized the program. আশা করি মনে আছে যে এই দুটো ক্লোজকে এখন আবার আমাদের যুক্ত করতে হবে। যুক্ত করার সময় যেই অংশটা কার্যকারণ নয়, যে অংশটা ফলাফল অংশ, সেই অংশটার বাম পাশে আমরা কি ব্যবহার করতে পারি? therefore অথবা so অথবা and so অথবা শুধু and। তাহলে এখানে আমি প্রেফার করলাম and so I kept his inability in my mind and so I reorganized the program. আমাদের কিন্তু মনে রাখতে হবে therefore দিয়ে কম্পাউন্ড সেন্টেন্সটা আসতে পারে পরীক্ষায়, যখন সেটাকে আমরা কমপ্লেক্সে করব বা সিম্পলে করব। আমরা যদি এটা খেয়াল না রাখি তাহলে দেখা যাচ্ছে কোনো কোনো স্টুডেন্ট নাও পারতে পারে। সুতরাং খেয়াল রাখতে হবে যে এখানে যে অর্থে যাচ্ছে এটা therefore দিয়েও পূর্ণ হয়। I kept his inability in my mind and so I reorganized the program. Have I made it clear? বোঝা গেছে কিনা? তাহলে আমরা যেটা করলাম, প্রথমে নিয়মটা বুঝে নিলাম, তারপরে একটা সেন্টেন্স দেখলাম, এরপরে হয়তো আরেকটা সেন্টেন্স দেখবো। অন টেস্টে দেখলে এই আইটেমটা, এই নিয়মটা আশা করি পারব। বুঝে নিলাম। আরেকটা যেটা দেখবো সেটা হয়তো একটু অ্যাট্রাকটিভ হতে পারে, স্টুডেন্টরা 80 ধরনের সেন্টেন্স পরীক্ষায় সলভ করতে হয়। Since he was poor, since he was poor, যেহেতু সে ছিল দরিদ্র, the government, সরকার, selected him, সরকারটাকে সিলেক্ট করেছিল, নির্বাচিত করেছিল, বেছে নিয়েছিল for পেনশন প্রোগ্রাম। পেনশন প্রোগ্রামের নাম বললাম না, এই সরকারের এই ধরনের প্রোগ্রাম থাকে, গরিব, বৃদ্ধ, বয়স্ক যারা দরিদ্র আছে তাদের জন্য থাকে। এরকমই একটা সেন্টেন্স আমরা প্রডিউস করলাম। এখানে দেখা গেল হি ওয়াজ পুয়ার, সে ছিল দরিদ্র, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, দা গভর্নমেন্ট সাবজেক্ট, সিলেক্টেড ফাইনাইট ভার্ব। লক্ষণীয় এই ক্ষেত্রে দুটো ক্লোজে, এখানে একটা ক্লোজ, পরে একটা ক্লোজ, দুটো ক্লোজে, প্রতিটি ক্লোজে সাবজেক্ট আলাদা আলাদা এবং ফাইনাইট ভার্ব তো অবশ্যই আলাদা। এখানে এই ক্ষেত্রে আমরা কি করব? এটাও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, কারণ সিন্স দিয়ে আছে। সিন্স দিয়ে যুক্ত দুটো ক্লোজ, একটা ক্লোজ কার্যকারণ, একটা ফলাফল। এই ক্ষেত্রে আমরা যেটা করব, দেখি চেষ্টা করি, আগে সিম্পলটাই করি, পরে কম্পাউন্ডে যাওয়া সহজ হবে। কম্পাউন্ড উইল বি ড্যাম ইজি। লুক, সিন্স লাগবে না, সিন্স অ্যাজ বিকজ থাকলে উঠে যাবে, যেহেতু সিম্পল করছি। এই হিটাকে আমরা চেঞ্জ করে কি করব? পজিটিভ রূপ। হি এর পজিটিভ রূপ হচ্ছে হিজ। ওয়াজ ছিল বি ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে হবে কি? বিং পুয়ার, হিজ বিং পুয়ার। The government selected him for pension program. Good. এখানে
মানে এটা কারণ ঠিক আছে, এটা ফলাফল ঠিক আছে, কিন্তু অর্থটা পূর্ণ হচ্ছে না। আমাদের মনে আছে কি এই ক্ষেত্রে অর্থ পূর্ণ করার জন্য আমরা কি করি, একটা প্রিপোজিশন নিয়ে আসি, সচরাচর ফর বা কোনো কোনো ক্ষেত্রে আফটার বা আরো কিছু আসতে পারে, আমরা ফর দিয়ে হয়ে যাবে। তো ফর ব্যবহার করলাম, ফর হিজ বিং পুয়ার, এই যে ফর যুক্ত করেছি কারণটা স্পষ্ট করার জন্য, ফর জন্যে কারণে, এটা দিয়ে কারণ বোঝা যাচ্ছে। ফর হিজ বিং পুয়ার দ্য গভর্নমেন্ট সিলেক্টেড হিম ফর পেনশন প্রোগ্রাম। ঠিক আছে, যখন করবো এটাকে কম্পাউন্ড, তখন এই যে সিম্পল থেকে করলে তো এটাকে একটা ক্লোজ বানিয়ে নিতে হবে, ক্লোজ এটাই দাঁড়াবে হি ওয়াজ পুয়ার। আর কমপ্লেক্স থেকে করলে বানানোই আছে ক্লোজটা, ওটাই লিখতে হবে। আগের মতোই আমরা ওই সিস্টেমে যুক্ত করে দেব, হি ওয়াজ পুয়ার therefore সে ছিল পুয়ার। হিজ থেকে হলো হি, বিং হয়ে গেল ওয়াজ, পুয়ার হয়ে গেল হি ওয়াজ পুয়ার। therefore কেউ যদি therefore শুধু না বলে and therefore বলতে যায় তাতেও সমস্যা নেই, হি ওয়াজ পুয়ার therefore বাকি অংশ the government selected him for pension program। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে আগের সেন্টেন্স গুলোর একটা পার্থক্য হলো এই যে দুটো ক্লোজ যে থাকে বা যেখানে ক্লোজ নেই, যেখানে একটা ক্লোজ আছে মানে দুটো ক্লোজ নেই, মানে সিম্পল সেন্টেন্সে সেখানে ওই কার্যকারণ অংশটায় যে ইঙ্গিতটা দেয়া আছে পজিটিভ, সেটা পরবর্তী সেন্টেন্সের সাবজেক্টের না, মানে হিজটা গভর্নমেন্টকে বোঝায় না, হিজটা গভর্নমেন্টের অ্যান্টিসিডেন্ট না, এটা গভর্নমেন্টকে বোঝায় না। হিজ দিয়ে আমরা কি বুঝি, অন্য আরেকটা সাবজেক্ট, অন্য একজনের কথা বুঝি। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে একটু খেয়াল করে স্পষ্ট করে বিন্যাস করলেই শুদ্ধ হয়ে যাবে, কোনো ঘাবড়ানোর কিছু নেই। তবে এই কম্পাউন্ড কমপ্লেক্স থেকে বা কম্পাউন্ড থেকে সিম্পল করতে গেলে অবশ্যই এই কথাটাকে আলাদা বলতেই হবে, যেটা আলাদা পজিটিভ সাবজেক্টের পজিটিভ, ওই সাবজেক্টের পজিটিভ গ্রুপ সিম্পলি আলাদা স্পষ্ট করতেই হবে, এটা বাদ দেওয়া যাবে না, যেহেতু ডিফারেন্ট সাবজেক্ট। তাহলে আমরা কি করলাম, সিমিলার সাবজেক্ট দিয়েও দেখলাম, ডিফারেন্ট সাবজেক্ট দিয়ে দেখলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি এবং আমরা রেডি হয়ে গেছি এই আইটেমটা নিয়ে ডিল করার জন্য। মানে এই স্টাইলের যদি আসে সেটা কি হবে, সলভ করতে হয়। ওকে এভরিবডি, আমি আবার মনে করিয়ে দিয়ে নিচ্ছি, আমরা এখানে একটু একটু করে শিখছি, ঠিক আছে, এগুলো আমরা আগেও শিখেছিলাম, ক্লাসরুমেও শিখেছিলাম, নিচের ক্লাসেও শিখেছিলাম, বাট সামনে যেহেতু প্রিটেস্ট পরীক্ষা আছে, প্রিটেস্ট পরীক্ষার সিলেবাসে যেটুকু আছে এটুকু কোনোভাবে মিস দেওয়া যাবে না, এবং যেটুকু স্যাররা প্র্যাকটিস করতে বলেছে নির্ধারিত আমরা বলছি সেগুলো মিস দেওয়া যাবে না। আমার হেল্পলাইন দেওয়া আছে তোমাদের সবার জন্য, কলেজের ডায়েরিতে প্রোভাইড করা আছে, আমি এখানেও বোর্ডেও লিখে দিয়েছি, বারবার বলেছি ইউ ক্যান কন্ট্যাক্ট মি ইফ ইউ ফিল দ্য নেসেসিটি। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংকস আ লট।